আমার বলি শোনো চ্যানেলের প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি চুমকি। আজ আমি তোমাদের সামনে যে বিষয়বস্তুটা তুলে ধরতে চলেছি তা একদম অন্য রকম এবং আমার ভীষণ আগ্রহের ও কৌতূহলেরও। তার নাম হলো বাঘসিংহের কোচিং ক্লাসে, যার লেখক হলেন বামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাহলে শুরু করি। একটা বেড়াল পাওয়া যাবে, খুব আদুরে, গোলগাল এবং মিষ্টি চেহারা হওয়া চাই। মেনি না হলো, মেনি হলেই ভালো। বেশ, হয়ে যাবে। তা বেড়ালের কাজটা কি? কি আর এমন কাজ, আমার হিরোর কানে কানে কিছু কথা বলবে, ব্যাস এইটুকুই। দাঁতে সিগারটা চেপে মিস্টার ওয়েলস বললেন, কিছু কথা কেন, একটা গোটা গান গেয়ে শোনাতে পারে আমার টিনিয়া। নির্দিষ্ট দিনে টিনিয়া এলো খাঁচায় চেপে হলিউড স্টুডিওতে। ছোটদের ছবি শুটিং হচ্ছে। একটি ছোট ছেলে বাড়ির পোষা বেড়ালটিকে রেগে গিয়ে মেরেছে। সন্ধেবেলায় ছেলেটির বাবা বাড়ি ফিরতেই বেড়ালটি ভদ্রলোকের কোলে লাফিয়ে উঠল। তারপর তার কানে মুখ দিয়ে ফিসফিস করে নালিশ জানালো। সিনেমার দর্শকরা বস্তুত এমনটাই দেখবেন, কিন্তু আসল গপ্পটা জানেন শুধু মিস্টার ওয়েলস, সিনেমার হিরো, আর এখন এই আমরা জানছি। ক্যামেরা জোনের বাইরে বসেছিলেন বেড়ালটির ট্রেনার। তার কোলেই মহা আরামে বসেছিল টিনিয়া। একটু পরেই ট্রেনারের নির্দেশে একজন একটি ছোট্ট চিংড়ি মাছ নিয়ে গুজে দিলেন হিরোর কানে। এরপর রেডি হলো ক্যামেরা। স্টার্ট, সাউন্ড, অ্যাকশন বলার সঙ্গে সঙ্গে ট্রেনারের ইঙ্গিতে টিনিয়া সোজা হেঁটে গেল হিরোর সামনে এবং লাফিয়ে উঠে তার কানে মুখ গুজে দিল। ফিসফিস করে কথা নয়, আসলে টিনিয়ার টার্গেট ছিল ওই চিংড়ি মাছ। এভাবেই স্রেফ খাবারের লোভ দেখিয়ে সিনেমায় অভিনয় করিয়ে নেওয়া হয় ছোট্ট নেংটি ইঁদুর থেকে শুরু করে ভয়ঙ্কর বাঘ কিংবা প্রকাণ্ড আফ্রিকার হাতিকে। তবে সিনেমায় যখন বাঘ কোনো মানুষকে মারে কিংবা হাতি তার পায়ের চাপে গুড়িয়ে দেয় মেঠো বাড়িঘর, তা কী করে সম্ভব হয়? 25টি বুনো মোষ ক্যামেরার সামনে একই সঙ্গে ডান থেকে বাঁয়ে মাথা ঘোরায় কিভাবে? অথবা একদল শিম্পাঞ্জি কী করেই বা অবিকল মানুষের মতো আচরণ করতে থাকে? হলিউড পাড়ায় ঢুকলেই এর উত্তর জানতে যেতে হবে ওয়েলস সাহেবের কাছে। সাহেবের পুরো নাম হুবার্ট ওয়েলস। হুবার্টের এক অদ্ভুত ব্যবসা আছে। সে ব্যবসার নাম অ্যানিমাল অ্যাক্টরস অফ হলিউড। তার পোষা প্রাণীরা বহু ছবিতে অভিনয় করেছে। শৈশবে হুবার্টের ছিল জীবজন্তুর প্রতি প্রীতি। বড় হয়ে সেটাই হয়ে গেল তার জীবিকার মাধ্যম। অর্থও আসতে লাগলো, মন্দ নয়। মিস্টার ওয়েলসের জন্তু জানোয়ার রাখার জায়গা বা রাঞ্চটি ক্যালিফোর্নিয়ার 1000 ওয়াক্সে। লস অ্যাঞ্জেলেস থেকে যা দূরত্ব 60 মাইল। এখানে সাহেবের 100 রকমের বন্য ও গৃহপালিত পশু পাখি আছে। এরা সকলেই অভিনেতা। যখন যে চান্স পায় নেমে পড়ে সিনেমায়। যেসব অভিনেতারা হরদম ডাক পায় তারা হলো সিংহ, বাঘ, ভাল্লুক, শিম্পাঞ্জি, উট, নেকড়ে, জাগুয়ার, নানা ধরনের সাপ এবং কুকুর ও বেড়াল। এদের সভ্যতা, সহবত আর অভিনয় শেখানোর জন্য জনাছয় স্থায়ী ট্রেনার আছেন। ওদের সাহায্য করেন আরও 15 জন অস্থায়ী কর্মী। এরাই ওদের খাওয়ান, পরিষ্কার পরিচ্ছন্ন করেন, ব্যায়াম করান এবং ট্রেনিং বা প্রশিক্ষণ দেন। বহুদিন ধরে অনেক কসরত ও কাণ্ডকারখানা করার পর পশু পাখিরা খেলা দেখাতে এবং ট্রেনারের কথা মতো কাজ করতে শেখে। খরচাপাতি কেমন হয়? বছরে প্রায় $3 লক্ষ বা 1.5 কোটি টাকার কাছাকাছি। যদিও এটা এখন 2002 সাল, সেই সময়ের কথা বলছি। এখন তাহলে ভাবো তার পরিমাণটা কতটা হতে পারে। যাই হোক, শুটিংয়ের সময় ট্রেনারদের খাটুনি বেড়ে যায়। তখন তাদের লক্ষ্য রাখতে হয় চারপে আর ডানাওয়ালা অভিনেতা অভিনেত্রীরা ঠিক স্ক্রিপ্ট অনুযায়ী অভিনয় করছে কিনা। অনেক সময় ওদের দিয়ে মনোমতো অভিনয় করিয়ে নিতে ট্রেনাররাই পরচুলো আর সিনেমার পোশাক পরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়েন।
আসলে যদি দেখা যায় মানুষ অভিনেতা বা অভিনেত্রীদের ওরা মানসিকভাবে মেনে নিতে পারছে না, তখনই ট্রেনারদের ডামি সাজতে হয়। ওয়েলস সাহেবের ট্রেনিং পাওয়া অভিনেতা বা অভিনেত্রীরা মাঝে মধ্যেই বেরিয়ে পড়ে আউটডোর শুটিংয়ে। শহরের রাজপথ বা গ্রামের ঝোপঝাড় হলে কোনো অসুবিধে নেই, কিন্তু যখন ওদের গভীর জঙ্গলে নিয়ে যেতে হয় সেই সময়টায় ট্রেনারদের খুব সতর্ক থাকতে হয়, কারণ প্রশিক্ষণপ্রাপ্ত জন্তু জানোয়ারদের এভাবে জঙ্গলে হঠাৎ চলে আসাটা একেবারেই পছন্দ করে না ওখানকার স্থায়ী বাসিন্দারা। ওয়েলস সাহেব একটি পত্রিকাতে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছিলেন, একবার আফ্রিকার জঙ্গলে অভিনেতা সিংহের হাঁক শুনে ওখানে হাজির হয়ে যায় গভীর জঙ্গলের বন্য সিংহ। জঙ্গলের প্রাণীরা নিজেদের এলাকা সম্বন্ধে অতিমাত্রায় সচেতন, ফলে মুহূর্তের মধ্যে বেঁধে যায় লড়াই। এমন কিছু হলেই গাড়ি নিয়ে তাড়া করা হয় আক্রমণকারী সিংহ বা অন্য যে কোনো প্রাণীকে। 50 বছরের ওপর ব্যবসা করছেন ওয়েলস। তার কোম্পানির জীবজন্তুর চরিত্র তিনি ভালোই বোঝেন। তবু খাঁচা গাড়ি চড়ে ওরা শুটিংয়ে বেরোলেই ওয়েলস নার্ভাস বোধ করেন। যতক্ষণ না ওরা ফিরে আসছে তাদের ডেরায়, তার দুশ্চিন্তা কিছুতেই দূর হতে চায় না, কারণ একটাই, জীবজন্তুরা অভিনয় করতে গিয়ে যদি তার মানুষ সহ অভিনেতাকে আঘাত করে বসে। আপনি নিজে কখনো আহত হননি ওদের আক্রমণে? সাক্ষাৎকারী সব শেষে ওয়েলসকে প্রশ্নটি করেছিলেন। মুচকি হেসে ওয়েলস বলেছিলেন, প্রতিটি বনবেড়ালি আমার দাঁত কিংবা থাবার আঘাতে জর্জরিত করেছে। ব্যতিক্রম শুধু জাগুয়ার। তবে আমাকে যাই করুক না কেন, আমার চার পেয়ে সরীসৃপ অথবা ডানাওয়ালা ছাত্রছাত্রীরা এই সুদীর্ঘ 50 বছরের ইতিহাসে কখনোই কোনো অভিনেতা বা অভিনেত্রীকে আঘাত করেনি। ওরা আমার মানটা কিন্তু সত্যিই রাখে। কারা হতে পারেন বাঘসিংহের মাস্টারমশাই? গোড়ার দিকে জীবজন্তুদের ট্রেনিং দিতে অবসরপ্রাপ্ত সার্কাসের খেলোয়াড়রা দিতেন। ট্রেনিংয়ের সময় তারা দুটি জিনিস ব্যবহার করতেন, বন্দুক আর ছপটি। এখন কিন্তু ছবিটা পুরোপুরি বদলে গেছে। হিংস্র পশুদের মেরে ধরে নয়, ওদের বশ করা হয় স্রেফ স্নেহ আর ভালোবাসা দিয়ে। ট্রেনি এবং তার ট্রেনার ঘন্টার পর ঘন্টা একসঙ্গে কাটায়। সেই সময় ট্রেনার লক্ষ্য রাখেন যাতে তার আচরণ কোনোভাবেই পশুটির আত্মসম্মানবোধে আঘাত না করে। এটা করতে পারলেই আস্তে আস্তে সেই পশু ট্রেনারকে বিশ্বাস করতে শুরু করে। ছাত্রছাত্রীর বিশ্বাস জিতে নিতে পারলেই তবেই তাকে কোনো বিশেষ খেলা বা কাজ শেখানো সম্ভব হয়। কিন্তু শুধু শেখালেই তো হবে না, তাকে লাগাতার উৎসাহ যোগাতে হবে। ছাত্রছাত্রী তার কথা ঠিক ঠিক শুনলে তাকে পুরস্কৃত করতে হবে। মুখে প্রিয় খাবারটি গুজে দিয়ে বা বারে বারে পিঠ চাপড়ে তাকে বাহবা দিতে হবে, তবেই না সে কথা শুনবে। আর তখনই মনিবকে খুশি করতে সে আপ্রাণ চেষ্টা চালাবে শেখানো কাজটি নিখুঁতভাবে করে দেখাতে। পৃথিবীর বেশ কিছু দেশের অ্যানিমাল ট্রেনাররা কিন্তু এইসব স্নেহ ভালোবাসা নীতিতে বিশ্বাসী নন। ওদের মতে যতই স্নেহ ভালোবাসা শেখানো হোক না কেন, হঠাৎ করে ভয় পেলেই হিংস্র জন্তুরা ঝাঁপিয়ে পড়বে তাদের ট্রেনারের ওপর। জঙ্গলি জানোয়ার সব সময়ই আক্রমণাত্মক হয়ে থাকে, কাজেই ট্রেনারকেও সব সময় কর্তৃত্বপূর্ণ আচরণ করতে হবে পশুদের সঙ্গে। প্রতিটি পদক্ষেপে বোঝাতে হবে, আমি মনিব, তুমি ভৃত্য, আমার আদেশ পালন করতে তুমি বাধ্য। এই ভাবটি ওরা যে কোনো পশুকে যথেষ্ট বড় হওয়ার আগেই বুঝিয়ে দিতে চান, এতে পরবর্তীকালে কাজে সুবিধা হয়। আচ্ছা, ট্রেনিং দেওয়ার সময়টা কখন? ঠিক বই পড়ার মতো করেই যে কোনো পশুকে পড়তে হবে ট্রেনিং চলাকালীন। পশুকে পড়া মানে তার বডি ল্যাঙ্গুয়েজ বা দেহের ভাষা বোঝা। ট্রেনার মাত্রই জানেন হিংস্র পশুকে নিয়ে কাজ করা মানে মৃত্যুর পাশাপাশি থাকা। ওরা পশুদের সহজাত প্রবৃত্তি সম্বন্ধে ভালো রকম ওয়াকিবহাল। ওরা জানেন ওদের পছন্দ অপছন্দ, তাই ওদের আচরণে বিপদের আভাস পেলেই ওরা সতর্ক হয়ে যান। হিংস্র জন্তু জানোয়ারের সঙ্গে থেকে থেকে ট্রেনাররাও বুঝে গেছেন সিংহমশাই নিজের মেজাজ মর্জির খবর কিভাবে প্রকাশ করে। যেমন কোনো সিংহ যদি ডান থেকে বাঁয়ে কিংবা বাঁ থেকে ডান দিকে ল্যাজটি আন্দোলিত করে, তাহলে বুঝতে হবে সে বেশ উত্তেজিত হয়ে উঠেছে। ল্যাজ নড়াচড়ার সঙ্গে যদি চাপা গর্জন ওঠে, তবে সাবধান, সিংহমশাই লাফ মারল বলে। হাতি কিংবা ঘোড়াদের রাগ বা ভয় বোঝা যায় ওদের চোখ এবং কান দেখে।
ভয় পেলে চোখ দুটি বিরাট বড় হয়ে ওঠে এবং কাঞ্জরা পিঠে প্রায় আঠার মতো সেটে যায়। সেই সঙ্গে ল্যাজটিও একেবারে খাড়া হয়ে যায়। কোন জন্তুকে ট্রেনাররা বিশ্বাস করেন না মোটেই। এমন জন্তু কি আছে যে পোষ মেনে দীর্ঘদিন নিরীহ বিড়ালের মতো আচরণ করার পর হঠাৎই ভয়ঙ্কর হয়ে ওঠে? সারা পৃথিবীর বাঘসিংহের মাস্টারমশাইরা সমস্বরে উত্তর দেবেন, হ্যাঁ আছে। সে হচ্ছে লেপার্ড বা চিতাবাঘ। হলিউডের এক বিখ্যাত বাঘসিংহের আন্টির নাম চেরিল হ্যারিস। তার কাছে প্রশিক্ষণ পাওয়া একটি চিতাবাঘের বয়স তখন মোটে 2 বছর। এই প্রাণীটিকে তিনি কোলে পিঠে করে বড় করে তুলেছিলেন, আক্ষরিকভাবেই। চেরিলের চোখের ইশারায় তার ইঙ্গিত মতো কাজ করে দর্শকদের বিস্তর বাহবা কুড়াতো চিতাবাঘটি। একদিন চেরিল তার প্রিয় পোষ্যটিকে নিয়ে বেড়াতে বেরিয়েছেন স্টুডিওর বিশাল চত্বরে। সবে সকাল হয়েছে, ভোরের নরম রোদ এসে লুটোপুটি খাচ্ছিল সবুজ ঘাসে, চারপাশের গাছপালায় এবং হলুদ কালো ছোপ প্রাণীটির শরীরে। প্রতিটি পদক্ষেপে সঞ্চালিত হচ্ছিল তার জোয়ান শরীরের অমিত শক্তিশালী পেশিগুলি। তবু সে হাঁটছিল ঠিক একটি পোষা কুকুরের মতোই। চেরিলের হাতে ছিল একটি ছড়ি। তবে সেদিন ওর সঙ্গে ছিলেন না তার প্রাতঃভ্রমণের সঙ্গী মহিলাটি। আসলে যে কোনো হিংস্র প্রাণীকে নিয়ে খোলা জায়গায় বেড়াতে হলে সঙ্গে আর একজন মানুষ অবশ্যই রাখা চাই, যাতে হঠাৎ প্রাণীটি হিংস্র হয়ে উঠলে দ্বিতীয়জন যেন প্রথমজনকে সাহায্য করতে পারেন। চেরিলের ভুল হয়েছিল, সঙ্গী ছাড়াই তিনি চিতাবাঘটিকে নিয়ে হাঁটছিলেন। হঠাৎ ঘনিয়ে এলো ভয়ঙ্কর মুহূর্তটি। চিতাবাঘের গলার চেন আটকে গিয়েছিল একটি ঝোপে, ফলে হ্যাচকা টান পড়ল তার গলায়। চেরিল তখনই ঝুঁকে পড়লেন চিতাবাঘের সামনে চেনটি ঝোপ থেকে ছাড়িয়ে নিতে। চোখের পলকে ভয়াল গর্জন করে চেরিলের ওপর ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘ। তার কণ্ঠনালী ছিন্ন করার জন্য সে বারবার কামড় বসালো গলায়, বুকে, পিঠে। সেই ভয়াবহ মুহূর্তেও চেরিল মাথা ঠান্ডা রেখে জন্তুটিকে বাধা দিচ্ছিলেন এবং প্রচণ্ড চেঁচিয়ে নো নো বলে যাচ্ছিলেন। চিতাবাঘটি একটু চাপ আলগা করতেই চেরিল ভাগ্যক্রমে দাঁড়াবার মতো জোর পান এবং সঙ্গে সঙ্গে তার চেন ধরে দাঁড়িয়ে পড়েন। উনি দাঁড়াতেই নিমেষে বদলে গেল দৃশ্যটা। হিংস্র হয়ে ওঠা চিতাবাঘ মুহূর্তে পরিণত হলো নিরীহ বেড়ালে, যেন কিছুই হয়নি এমন ভাব দেখিয়ে সে বারে বারে মাথা ঘষতে লাগলো চেরিলের হাঁটুতে। এই মাথা বা নাক ঘষার ব্যাপারটি বেড়াল শ্রেণীর প্রাণীরা খুব করে। এর অর্থ কি ভাই, সব ভালো তো? রক্তাক্ত চেরিল চিতাবাঘটিকে তার জায়গায় রেখে গেলেন হাসপাতালে। চিতার নখ আর দাঁতে ক্ষতবিক্ষত হওয়া শরীরে অজস্র সেলাই পড়ে। চেরিল কি সেদিন দোষ দিয়েছিলেন চিতাবাঘকে? বলেছিলেন কি যে এই অবাধ্য প্রাণীটিকে চিড়িয়াখানায় পাঠিয়ে দেওয়া হোক, এ ট্রেনিংয়ের অযোগ্য? চেরিল প্রথমেই নিজের দোষ স্বীকার করেছিলেন, বলেছিলেন আমার ভুলের কোনো ক্ষমা নেই। প্রথমত লোক ছিল না সঙ্গে, আর দ্বিতীয়ত চিতাবাঘের শরীরের ওপর কখনো ঝুঁকে দাঁড়াতে নেই অথবা পিছন ফিরে ওদের শরীর স্পর্শ করতে নেই। এরকম অবস্থা হলেই ওরা অজানা কোনো ভয়ে ভীত হয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে আক্রমণ করে বসে, যা হয়েছিল এক্ষেত্রে। আতঙ্কের কারণ দূর হতেই সে তক্ষুনি আবার লজ্জা পেয়ে ভাব করে নেয় আমার সঙ্গে। আচ্ছা, কারা তৈরি করেন বাঘসিংহের এই মাস্টারমশাইদের? জানতে ইচ্ছে করে না? অবশ্যই পৃথিবীতে একটিমাত্র কলেজে জীবজন্তুদের ট্রেনিং দেওয়া শেখানো হয়, শিক্ষান্তের ডিগ্রিও দেওয়া হয়। কলেজটির নাম মুর পার্ক কলেজ। ক্যালিফোর্নিয়ার মুর পার্ক নামে জায়গাটিতে এই স্কুলটি অবস্থিত। যে কোর্সটি এই ট্রেনিংয়ের বিষয়বস্তু তার নাম এক্সোটিক অ্যানিমাল ট্রেনিং অ্যান্ড ম্যানেজমেন্ট প্রোগ্রাম, সংক্ষেপে EATM। কোর্সটি এক কথায় বলতে গেলে বেশ কঠিন। মাত্র 50টি ছাত্র নেওয়া হয় এবং কোর্স শেষ করতে লাগে 2 বছর। ভর্তি হওয়ার দরখাস্ত পড়ে 3 বছর আগে থেকেই। 50 জন ছাত্র পড়তে শুরু করে বটে, তবে শেষ পর্যন্ত টিকে থাকে 25 জন। আর এই 25 জনের ভাগ্যে কিন্তু সত্যিই মেওয়া ফলে। এখান থেকে AS ডিগ্রি পাওয়া গেলে চাকরি জোটে চিড়িয়াখানা, ওশানারিয়াম, অ্যাকোরিয়াম এবং বিভিন্ন থিম পার্কে। অনেকে আবার চাকরি পায় সরকারি অথবা বেসরকারি অ্যানিমাল ট্রেনিং ফার্মে।
খুব ভাগ্যবান 15 কি 20 জন যোগ দেন সিনেমা শিল্পে। সিনেমায় নামা পশুদের ট্রেনার হলে আশাতিরিক্ত অর্থ পাওয়াটা খুবই সহজ। কেমন হয় ট্রেনিং ক্লাস? নমুনা দেখলেই তা বোঝা যাবে। ওই কলেজটির ভিতরে ঠিক চিড়িয়াখানার অনুকরণে একটি পশুশালা রাখা আছে। সেখানে 350 রকমের প্রাণী আছে। প্রতিটি ছাত্রছাত্রীকে শিখতে হবে ইঁদুর, খরগোশ, পায়রা ও মুরগি কাটতে। প্রথম অনেকের, বিশেষ করে মেয়েদের অসুবিধা হয়, কিন্তু এর ওপরেও নম্বর আছে যে। এইসব প্রাণী বধ করে অনেক জীবজন্তুদের খাওয়ানো হয় বলে কাজটি প্রত্যেককে খুব ভালো করে শিখতে হবে। চিড়িয়াখানার বন্দি প্রাণীদের তো কোনো ছুটিছাটা নেই। ছাত্রছাত্রীদেরও তাই প্রতি সপ্তাহে 1 রাত থাকতে হয় কলেজের পশুশালায়। সারা রাত ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে পশুদের। রাতের অন্ধকারে বিশ্রামের সময় ওদের গতিবিধি কেমন হয়। কলেজের হাজিরা প্রতিদিন সকাল 6টায়। প্রতিটি ক্লাসে প্রতিদিনের কাজের ওপর নম্বর দেয়া হয়। নম্বর বলতে গ্রেড। সি কিংবা আরও ভালো গ্রেডেশন হলে টিকে থাকা যাবে কলেজে। প্রতিটি ছাত্রছাত্রীকে আলাদা করে শিখতে হবে পশুরা হঠাৎ আক্রমণ করলে কি করে অন্যকে এবং নিজেকে বাঁচাতে হয়। সেই কারণেই নিরাপত্তার বিষয়টি ছাত্রছাত্রীদের সব সময় মনে রাখতে হয়। ওদের আরও শিখতে হয় পশু পাখিদের চিকিৎসা করতে, ওষুধ খাওয়াতে। মনে রাখতে হবে চিড়িয়াখানা বা যে কোনো জায়গার পশু পাখিদের ওষুধ খাওয়ানো এক অতি কঠিন ব্যাপার। পশু পাখি সম্পর্কে নাগরিকদের সচেতন করে তুলতেও শিখতে হয় ছাত্রছাত্রীদের। এক একটি প্রাণীকে নিয়ে জনসমক্ষে শো করতে যেতে হয় ওদের। প্রতি বসন্তে কলেজের পশুশালায় অনেক মানুষকে নিমন্ত্রণ করে আনা হয়, যাতে ছাত্রছাত্রীরা জনসংযোগের কাজটি খুব ভালো করে করতে পারে। এত সব কাণ্ড করে তবেই হওয়া যায় বাঘসিংহদের কোচিং ক্লাসের মাস্টারমশাই। ছাত্রদের প্রতি ওদের মনোযোগ সর্বদা একরকম। ডিগ্রি দেওয়ার দিন ওদের শেষ উপদেশটি দেওয়া হয়। বলা হয়, সারা জীবন ভালোভাবে চাকরি করার একটাই উপায়, তা হলো 4 পেয়ে কিংবা সরীসৃপ অথবা ডানাওয়ালা প্রাণীদের ভালোবেসো। ভালোবাসার প্রতিদান দেওয়াতে ওরা কিন্তু মানুষের চেয়ে অনেক অনেক গুণ এগিয়ে। ধন্যবাদ।